আমি রাজনীতি এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশে আসব। নির্বাচনী সংস্কার বহুদিনের দাবি, অরুণ জেটলির দাবি এবারের বাজেটে একটা বড়সড় ধাক্কা তিনি দিতে চেয়েছেন। এই যে নির্বাচনী সংস্কার, সেই ক্ষেত্রে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে অস্পষ্ট অস্বচ্ছ ফান্ড, সেইগুলিকে কতটা কার্যকরী হতে পারে এই পদক্ষেপ, দেখুন। রাজনৈতিক দলগুলির তহবিলে ভুতুরে চাঁদা ঢোকা আটকাতে অবশেষে তৎপর হলো কেন্দ্রীয় সরকার। বাজেট বক্তৃতায় মোদীর অর্থমন্ত্রী জানালেন, কোনো রাজনৈতিক দল 2000 টাকার বেশি নগদে আর চাঁদা নিতে পারবে না। The maximum amount of cash donation that a political party can receive will be 2000 from any one source. চলতি নিয়ম হচ্ছে 20,000 টাকার বেশি কেউ অনুদান দিলে তার নাম ঠিকানা রেখে দিতে হবে রাজনৈতিক দলগুলিকে, কিন্তু তার নিচে টাকা নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ বর্তমান আইনে নেই। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনও সুপারিশ করে, রাজনৈতিক দলগুলির তহবিলে 2000 টাকা অথবা তার বেশি চাঁদা জমা পড়লেই তারা পুঙ্খানুপুঙ্খ হিসেব দিক সরকারের কাছে। কমিশনের সুপারিশকে মান্যতা দিয়ে তৃতীয় বাজেটে ঘুরিয়ে সেই সংস্থানই রেখেছে মোদী সরকার। Political parties will be entitled to receive donations by check or in the digital mode from their donors. সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। जो भी পলিটিক্যাল ফান্ডিং को साफ करने के लिए स्टेप्स लिए जाएंगे, हम उनको सपोर्ट करेंगे। 20,000 টাকার উপরে হলে ট্রানজ্যাকশন করতে হতো ব্যাংক, 2000 টাকার উপরে হলে ট্রানজ্যাকশন করতে হবে ব্যাংক। সাধারণভাবে আপত্তি হওয়ার কোনো কারণ নেই। যদিও তৃণমূলের মতো কোনো কোনো দলের আবার দীর্ঘদিনের দাবি, নির্বাচনী খরচের পুরো দায়ভার নিক রাষ্ট্র, তবেই গোটা প্রক্রিয়ায় পুরোপুরি স্বচ্ছতা আসবে। স্টেট ফান্ডিং অফ ইলেকশন, আমরা চাই ইলেকট্রাল রিফর্মস, যার মধ্যে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতি আরো শুদ্ধ এবং সুন্দর হোক, এটা আমরা চাই। বাজেট ঘোষণাকে হাতিয়ার করে বিরোধীদের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। অত্যন্ত যুগান্তকারী একটা পদক্ষেপ। আমাদের পুরনো দল ভারতীয় জনসংঘের সময় থেকেই আমরা স্টেট ফান্ডিং ইলেকশনের কথা বলে আসছিলাম। কদিন আগেই চাঞ্চল্যকর একটি তথ্য প্রকাশ করে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। রিপোর্টে এডিআর দাবি করে গত 11 বছরে জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলির তহবিলে জমা পড়া প্রায় 11,367 কোটি টাকার মধ্যে প্রায় 69% ক্ষেত্রেই চাঁদার উৎস অজানা। এরপর বুধবার বাজেটে মোদী সরকারের এই ঘোষণা। কিন্তু অনেকেরই প্রশ্ন, কুপন কেটে যদি সর্বোচ্চ 2000 টাকা অনুদান নেওয়ার সংস্থান থাকে, তাহলেও তো দুর্নীতির রাস্তা খোলাই থাকবে। আগে একটা কুপন কেটে 20,000 টাকা তুলতে হতো, এখন 10টা কুপন কাটতে হবে। এটুকুই যা পরিশ্রম। এতে কি রাজনৈতিক দলগুলির অজানা উৎস থেকে চাঁদা নেওয়া আদৌ বন্ধ হবে? খুব স্পষ্ট হয়ে বলছি, এটা কখনই সম্ভব নয়। কেননা দে ক্যান ম্যানেজ এভরিথিং বাই দ্য ভার্চু অফ ফিকটিশিয়াস কন্ট্রিবিউশনস লিস্ট। আজকে যদি 20,000 টাকার জায়গায় 2,000 টাকা হয়, আগে লিস্টের নাম ঢোকাতে হতো 10 জনের, এখন ঢোকাবে সেখানে 200 জনের। নতুন নিয়মের বাস্তবায়ন নিয়ে সংশয় শিল্পমহলের একাংশ। এটা ঘোষণা হলো, সেটা ইমপ্লিমেন্টেশনটা হবে কি না, না এইভাবেই চলবে, সেটা ভবিষ্যৎ একাই বলবে। It will need both, মানে both sides, you know, to businessmen as well as politicians to fall in line. যতদিন না নির্বাচনের সব খরচ রাষ্ট্র বহন করবে, ততদিন কি আদৌ রাজনৈতিক দলগুলির তহবিলে সার্বিক স্বচ্ছতা আসবে? প্রশ্ন অনেকেরই। এবিপি আনন্দ। আমি দ্রুত একবার তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের প্রতিক্রিয়া নিয়ে নেব। সুখেন্দু বাবু, কি মনে হয় এই যে পদক্ষেপ, তাতে রাজনৈতিক দলের তহবিলে স্বচ্ছতা আসবে? কোনোভাবেই নয়। যেটা আমাদের অন্যান্যরা প্রতিক্রিয়া জানালেন, একই কথা আমারও, যে আরেকটু বেটার ম্যানিপুলেশন হবে। আর এই যে চেকের মাধ্যমে বা অন্যান্যভাবে যে নেওয়ার কথা বলছেন, আপার লিমিটটা কত? ঊর্ধ্বসীমা নেই কেন? যার জন্য আমাদের নেত্রী প্রথম জন্মলগ্ন থেকে, তৃণমূলের জন্মলগ্ন থেকে বলছেন, যারা কুপন টুপন ছেড়ে তাদের কাজ বাড়লো, সোজা কথা, তার বেশি কিছু নয়। তাদের কাজ বাড়লো, তারা আর একটু বেশি ম্যানিপুলেট করবে। এই কেন্দ্র সরকারের বড় যারা আছেন, হ্যাঁ, অরুণ জেটলির বাজেট নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? ওই যে ওরা বলেছেন যুগান্তরের ঘূর্ণিপাকে ভারতবর্ষের মানুষকে ঘোরাতে চাইছেন। কারণ হচ্ছে যে এখানে একটা কথা বলা হলো না যে গত 3 মাস ধরে ভারতবর্ষে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে আছে। কত কালো টাকা উদ্ধার হলো এবং সেই কালো টাকা ভারতবর্ষের উন্নয়নে কিভাবে খরচ করতে চলেছে সরকার, তার কোনো দিশা, কোনো পথ নির্দেশ কোথাও কিচ্ছু নেই। সরকার মুখ লুকোচ্ছে, কতগুলো জনমোহিনী, কতগুলো প্রকল্প ঘোষণা করে
যখন যাবে আবার সামনে বছর অর্থনৈতিক সমীক্ষা বেরোবে তখন যা দেখা যাবে এগুলো টার্গেট ফুলফিল করতে পারেনি। যেমন এবছর মনরেগার টাকা কেটেছে, আর্সেনিকের টাকা কেটেছে, আর্সেনিক ফান্ডে, সমস্ত জায়গায় এরা এইভাবে ব্যর্থ হয়েছে। অর্থনৈতিক সমীক্ষা বলছে 1% গ্রোথ কমে গেছে, আর বাজেট বলছে তাতে কি হয়েছে, সামনে বছর উন্নয়নের রথ একদম এত দ্রুত চলতে থাকবে, অর্থনীতি দারুণভাবে বৃদ্ধি পাবে। ওই মার্কিন প্রেসিডেন্ট গ্লোবালাইজেশন থেকে সরেই আসুক আর গ্রেট ব্রিটেন ইউরোপিয়ান কমিউনিটি থেকে সরেই আসুক না কেন, তার কোনো প্রভাব ভারতবর্ষের অর্থনীতিতে পড়বে কি পড়বে না এই নিয়ে একটি কথা কোথাও খরচ করা হলো না। একটা অযথা কতগুলো কবিতা আর আরএসএস পন্থী সরকার গান্ধীজির সবার নাম উচ্চারণ করে গান্ধীজির আশ্রয় নিয়ে বৈতরণী পার হতে চাইছে। এটা ভারতবর্ষের মানুষ এই সরকারের ধাপ্পাবাজি ধরে ফেলেছে। 2 কোটি বেকারকে প্রতি বছর কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার, আজকের এই বাজেটে সেই 2 কোটির মধ্যে কতজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে গত 2.5 বছরে তার কোনো উল্লেখ নেই। ইকোনমিক সার্ভে থেকে জানা যাচ্ছে মাত্র 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হয়েছে গত চলতি আর্থিক বছরে, যেটা গত 10 বছরে সর্বনিম্ন। 2% ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমে গেছে এবং অল ইন্ডিয়া ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলছে 35% কর্মরত মানুষ তারা কাজ হারিয়েছেন। এই ধরনের একটা ভয়ঙ্কর বিপজ্জনক আর্থিক পরিস্থিতির মধ্যে যখন ভারতবর্ষের মানুষ প্রত্যাশা করছিলেন যে আমরা 3 মাস ধরে যে কষ্টটা করলাম হয়তো একটা সুদিন দেখব, কোথায় সে দূর অন্ধকারাচ্ছন্ন একটা পথে ভারতবর্ষের আপনি বলছেন অন্ধকারাচ্ছন্ন, কোনো দিশা দেখাতে পারলো না বাজেট। শ্রমিক ভট্টাচার্যের কাছে আসবো, আবার নির্বাচনী সংস্কার এবং অবশ্যই সমালোচনার জবাব। আমি বলছি 63% বিজেপির তো আননোন সোর্স থেকে, এই অস্বচ্ছতা দূর হবে নির্বাচনী সংস্কারে? 63%। প্রথম কথা আমি যেটা বলেছি মাত্র সুখেন্দ্রদার বক্তব্য শুনলাম, যে বাজেট অর্থমন্ত্রী পেশ করেছেন আজকের বাজেট মা মাটি মানুষের বাজেট। এই বাজেট সর্বস্পর্শী বাজেট। এই বাজেট ভারতবর্ষের সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটিসকে নিজের সাধ্যমতো অ্যাড্রেস করতে চেয়েছে। এই বাজেট শহর এবং গ্রামকে কাছাকাছি এনে দেবার বাজেট। এই বাজেট কর্মসংস্থান কতটা বাড়বে কি বাড়বে না এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ অর্থনীতিবিদরা করতে পারেন, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার একটা জিনিস বলো, এই ইউপিএ সরকারের আমলে তো এই মোদি এই জেটলি তারা মনরেগা বা 100 দিনের কাজকে সাদা হাতি বলতেন। ইউপিএ সরকারের সাদা হাতি কোট আনকোট। আমি বলছি এই বাজেটে 30% বাড়ানো হলো, স্বাভাবিক। এখানে প্রত্যেক 48,000 কোটি টাকা বরাদ্দ হলো। এভাবেই দিনের শুরু। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী আহমেদের মৃত্যুর দিনই বাজেট পেশ ঘিরে তুঙ্গে ওঠে চাপানুতোর। আর বাজেটের বিষয়বস্তু ঘিরে চর্চা চলল দিনভর। কংগ্রেসের প্রশ্ন, নোট বাতিলের জেরে মানুষ যে এত ভুগলো, বাজেটে সে কি পেল? বেকারদের জন্য চাকরি কোথায় বাজেটে? एक्सपेक्टेशन थी कि किसानों के लिए, गरीब लोगों के लिए, युवाओं के लिए, बेरोजगार लोगों के लिए कुछ किया जाए, मगर कोई क्लियर विजन नहीं दिख रहा है। चुनाव के ठीक पहले जिस तरह से बजट को पेश किया गया है, वो तो देखिए भैया, वो तो है, वो चाहते थे कि बजट से इम्पैक्ट लगे, कुछ लगा, इम्पैक्ट तो नहीं लगा मुझे। নিজের মন্ত্রকের সঙ্গে এবার সুরেশ প্রভুর রেলেরও বাজেট পেশ করেছেন অরুণ জেটলি। বাজেট বক্তৃতার ফাঁকে একাধিকবার শায়েরির আশ্রয় নিয়ে বিরোধীদের খোঁচা দিয়েছেন মোদীর অর্থমন্ত্রী। नई दुनिया है, नया दौर है, नई है उमंग, कुछ थे पहले के तरीके तो कुछ हैं आज के रंग ढंग। रोशनी आके अंधेरों से जो टकराई है, काले धन को भी बदलना पड़ा आज अपना रंग। পাল্টা কটাক্ষ এসেছে বিরোধী শিবির থেকেও। We were expecting some fireworks. We got a bit of a damn squib. शुरुआत में पहली स्पीच में नरेंद्र मोदी जी ने कहा, लंबा भाषण दिया, बुलेट ट्रेन की बात की। बुलेट ट्रेन आई। रेलवेज में फंडामेंटल प्रॉब्लम क्या है? सेफ्टी का प्रॉब्लम है। अब आप देखिए आज क्या हो रहा है। सेफ्टी रिकॉर्ड इस सरकार का रेलवेज में सबसे खराब है। জেটলির বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। बजट में व्यक्तिगत इनकम टैक्स कम करने की घोषणा देश के मध्यम वर्ग को ज्यादा स्पर्श करती है, बड़ी महत्वपूर्ण है, बड़ा साहसपूर्ण निर्णय है। करीब करीब हिंदुस्तान के अधिकतम करदाताओं को
इससे बहुत बड़ा लाभ होने वाला है। বিজেপি সভাপতির দাবি দেশের সব মানুষের কথা ভেবেই এই বাজেট। प्रधानमंत्री जी ने एक नए युग की शुरुआत की है, इसके लिए मैं उनको बहुत बहुत बधाई देना चाहता हूं। যদিও মোদী সরকারকে তীব্র আক্রমণ করে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন বিতর্কিত বাজেট 2017 ভিত্তিহীন লক্ষ্যহীন বাজেট। দেশ ও দেশের মানুষকে ভবিষ্যতের দিশা দেখাতে ব্যর্থ এই বাজেট। কেন্দ্রের সরকার তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এখনো করদাতাদের টাকা তোলার সীমার মধ্যে বেঁধে রাখা হয়েছে। সব বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহার করা হোক। নোট বাতিলের হিসেব কোথায়? এই বাজেট বিভ্রান্তিকর, ফাঁকা কথা ও সংখ্যার আস্ফালন ছাড়া কিছু নয়। বিজেপির অস্বস্তি বাড়িয়ে বাজেটের নিন্দায় সরব হয়েছে এনডিএ শরিক শিবসেনাও। पूरा बजट तो जिसके ऊपर आधारित रहता है वो है करेंसी, और उसके ऊपर आप जब भी बजट सामने लाते हो, पेश करते हो, तो डिमोनेटाइजेशन जैसा मुद्दा आपने बजट में क्यों नहीं लाया? तो क्या ये फिर बजट आप किस लिए बजट पेश करना मतलब जनता को उल्लू बनाना नहीं है? সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সমালোচনার সুরে বলেছেন, ধনীদের সুবিধে পাইয়ে দিয়ে প্রত্যক্ষ করের পরিমাণ 20,000 কোটি টাকা কমেছে, আর সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়িয়ে পরোক্ষ কর বেড়েছে 60,000 কোটি টাকা। এই হলো মোদির আজকে দিন। যদিও বিজেপির দাবি এই বাজেট উন্নয়নের নতুন দিশা খুলে দেবে, যার সুফল পাবে দেশবাসী। কিন্তু পাল্টা বিরোধীরা বলছে, নোট বাতিলের সময়ও তো সরকার বলেছিল দ্রুত সুফল পাওয়া যাবে, কিন্তু এতদিন পরেও কেন এখনো নিজের অ্যাকাউন্ট থেকে ইচ্ছে মতো টাকা তোলা যায় না? কেন এখনো সব জায়গায় মিলছে না ছোট অঙ্কের নোট? কেন এই নিষেধের বেড়ি? এবিপি আনন্দ। এখানে প্রত্যেক এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যে বিভিন্ন রাজ্য সরকারের আছে, তাদের প্রতিনিয়ত তাদের দাবি, তাদের সমস্ত কিছু করার ক্ষেত্রে সমস্ত দাবিকে তো অস্বীকার করা যায় না। বাজেট তৈরি করতে গেলে আমার দল না 30% মানে 48 বাড়ানো হয়েছে, 38,000 কোটি থেকে 48,000 কোটি টাকা বরাদ্দ হলো। প্রান্তিক মানুষ, দরিদ্র মানুষ যদি কিছুটা সাপোর্ট পায়, তাদের মধ্যে সেটা জনবিরোধী। আমার তো সেটাই প্রশ্ন, যে প্রান্তিক মানুষকে যে প্রকল্পটা সহায়তা দিচ্ছে তাতে এতদিন তো সাদা হাতি বলা হতো। প্রশ্নটা আমরা এটা বলেছিলাম যে অস্বচ্ছতা দেখা গেছে, ফিজিক্যাল মানে অডিটের কোনো প্রভিশন সেখানে রাখা হয়নি। বিভিন্ন সময় জাগলারির কিছু করা হয়েছে বিভিন্ন ফিগার্স নিয়ে, এবং সবচেয়ে বেশি দুর্নীতি এই প্রজেক্টের মধ্যে ছিল, সেটা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব স্বীকার করেছেন, এবং এরা দৈনন্দিন চুরি। এবং এ নিয়ে পশ্চিমবঙ্গের অবস্থা নিয়েও আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে আব্দুল মান্নান পর্যন্ত প্রত্যেকে বিবৃতি দিয়েছেন। কিন্তু মুশকিল যে এই তৃণমূল কংগ্রেস যারা বলছে জনবিরোধী, এরা কি করে বলছে? সর্বনাশ হয়ে গেল দেশের। চারিদিকে হোর্ডিং লাগিয়েছেন যে পশ্চিমবঙ্গ এগিয়ে চলেছে আর ভারতবর্ষ পিছিয়ে পড়ছে। আরে তো পিঠে পুলি উৎসব চলছে, চারদিকে মেলা, অবলা সবলা কারবেলা, মেলায় মেলা, কোথায় অভাব? ওম প্রকাশ মিশ্র। সুমন, পলিটিক্যাল ফান্ড, পার্টির ফান্ডিং নিয়ে আমি তোমাদের চ্যানেলে ইতিমধ্যে বলেছি এবং আজকে দুপুরবেলায় বলেছি, জাতীয় কংগ্রেস আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি, এবং আমরা মনে করি যে এটা একটা ইতিবাচক পদক্ষেপ, যেটা নির্বাচন কমিশন সুপারিশ করেছে। এক্ষেত্রে কিন্তু মানে কারো ক্রেডিট নেওয়ার অ্যাসপেক্ট বা ইস্যুটা না, নির্বাচন কমিশন সুপারিশ করেছে, সরকার সেই সুপারিশ মেনেছে, এবং আমরা জাতীয় কংগ্রেস এটাকে ওয়েলকাম করি। সেকেন্ডলি আমি এটা বলতে চাইবো যে আগামী দিনে নির্বাচনী সংস্কার নিয়ে যদি কেন্দ্রীয় সরকার এবং শাসক দল তারা আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে চায়, কংগ্রেস খুব পজিটিভলি সেই সমস্ত প্রপোজালগুলিকে কনসিডার করতে রাজি রয়েছে। বাজেট নিয়ে খুব বিশাল বড় একটা প্রত্যাশা ছিল, এবং এই প্রত্যাশার একটা দিক আছে, যেহেতু 5টা রাজ্যে নির্বাচন ছিল এবং কেন্দ্রীয় সরকার কার্যত অভূতপূর্বভাবে এই বাজেটটাকে আর কি এগিয়ে নিয়ে এসেছেন, তো তার ফলে একটা প্রত্যাশা ছিল যে খুব যুগান্তকারী কিছু ঘোষণা হবে, খুব আর্থ সেকিং হয়তো কোনো অ্যানাউন্সমেন্ট হবে, কিন্তু মেজর যে কোনো পলিসি প্ল্যান কিন্তু দেখা যাচ্ছে না। এটাকে কোনো রকমভাবে কম্পেয়ার করতে পারবে না সেই ইউপিএ আমলের মনরেগার প্রপোজাল বা কৃষি ঋণ মকুব করবার জায়গাটা। হ্যাঁ, তুমি এটা অবশ্যই বলবো যে অর্থনীতির আয়তনটা তো আমাদের দেশের বেড়েছে, হ্যাঁ, যদিও কিছু গত 3-4 মাস ধরে সেটা সংকুচিত হওয়ার জায়গা তৈরি হয়েছে, কিন্তু আয়তন বাড়লে যেটা হয় প্রত্যেক বছরই হচ্ছে, 1950 সাল থেকে হচ্ছে, যে বাজেটে আর কি প্রভিজনসগুলি বাড়ে। তো বেশ কিছু ক্ষেত্রে অতি অবশ্যই স্বীকার করব যে প্রভিজনসগুলি বেড়েছে, কিন্তু ম্যাক্রো লেভেলে কোনো রকম বিগ রিফর্ম প্রপোজালস নেই, কোনো মানুষকে কোনো ছাড় দেওয়ার ইয়ে নেই। আর আমার খুব খারাপ লাগছে এটা বলতে যে অরুণ জেটলি অর্থমন্ত্রী, উনি তো বারবার করে বলতেন এবং বিশ্রীভাবে বলতেন যে 5 লক্ষ টাকার নিচে মানে কোনো ইনকাম ট্যাক্স থাকা উচিত নয়। আজকে উনি কি করলেন?
যে ছাড় দেওয়া হয়েছে সামান্য ছাড়, ইনকাম ট্যাক্স কিন্তু থেকে গেল। সেকেন্ডলি ইতিমধ্যে অন্যান্যরাও বলেছেন যে দেখুন এখন বিশাল বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের অপ্রতুলতা, সেই জায়গাতে এই বাজেট কোনো দিশা দেখাতে পারছে না। এবং থার্ড হচ্ছে যে কৃষি ঋণ মকুব করবার পরিপ্রেক্ষে আমরা বিশেষ করে উত্তরপ্রদেশে একটা বিশাল বড় আমরা ক্যাম্পেইন করেছিলাম এবং আমরা কোটি মানুষের দাবিপত্র আমরা সরকারের কাছে রাখছি, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে কৃষি ঋণ মকুবের আলটিমেটলি হচ্ছে ডিমনিটাইজেশন, সেটা যে ফেলিয়ার সেটা কিন্তু ইকোনমিক সার্ভে স্বীকার করে নিয়েছে। আর আজকে অরুণ জেটলি স্পিকটি নট, তার মানে হচ্ছে যে ব্ল্যাক মানি তো উদ্ধার হয়নি, বরঞ্চ নতুন ধরনের ব্ল্যাক মানি সৃষ্টি করতে মোদী সরকার অভূতপূর্ব ঐতিহাসিক যোগদান রেখেছে। আমি দ্রুত একবার দেখে নেব রেল বাজেট সুভাষ রঞ্জন ঠাকুরের কাছে যাব, কিন্তু তার আগে এই রেল বাজেট যা এবছর থেকে কেন্দ্রীয় বাজেটের সঙ্গেই মিশে গেল, কি তার রূপরেখা? I feel privileged to present the first combined budget of independent India that includes the railways also. 92 বছর পর সাধারণ বাজেটের সঙ্গে মিশে গেল রেল বাজেট। অনেকের মনেই প্রশ্ন ছিল ঐতিহাসিক এই সন্ধিক্ষণে কি রেলের ভাড়ায় কোনো রদবদল হবে? শেষ পর্যন্ত তা হয়নি ঠিকই, তবে ঘুরপথে ভাড়া বাড়ানোর রাস্তা খুলেই রেখেছে মোদী সরকার। বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে এবার থেকে পরিবহনের খরচ, পরিষেবার মান এবং যাতায়াতের অন্যান্য মাধ্যমগুলির সঙ্গে প্রতিযোগিতার কথা মাথায় রেখে টিকিটের দাম ঠিক করা হবে। অর্থাৎ পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী ট্রেনের ভাড়া বাড়তেই পারে। The tariffs of the railways would be fixed taking into consideration cost, quality of service, social obligation and competition from other forms of transport. রেলের ভাড়ার পাশাপাশি এই মুহূর্তে সবথেকে বেশি উদ্বেগ যদি কিছু নিয়ে থাকে সেটা বাড়তে থাকা দুর্ঘটনা। গত 2 মাসে 3টি বড় দুর্ঘটনায় প্রায় 200 জন রেলযাত্রীর মৃত্যু হয়েছে। বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে যাত্রী সুরক্ষা নিয়ে। এই প্রেক্ষিতে বাজেটে রেলের সুরক্ষায় আগামী 5 বছরের জন্য 1,31,000 কোটি টাকার একটি তহবিল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রহরীবিহীন লেভেল ক্রসিং তুলতে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে 2020 সাল। কিন্তু রেলের উন্নতির জন্য টাকা আসবে কোথা থেকে? গত কয়েক বছরে রেলের আর্থিক অবস্থা খারাপ হয়েছে বলেই সূত্রের খবর। এই পরিস্থিতিতে যাত্রী ও পণ্য মাশুল বাবদ রেলের আয় বাড়ানোর দিশা কোথায় রেল বাজেটে? রেল কিভাবে প্যাসেঞ্জার ট্রেনের থেকে বেশি আয় করবে, ফ্রেইটের থেকে কিভাবে বেশি আয় করবে তার সম্বন্ধে কোনো উচ্চবাচ্য নেই। সেই অর্থে এটা দিশাহীন। রেল মন্ত্রক যখনই কোনো আঞ্চলিক দলের হাতে গিয়েছে তখনই রেল বাজেটে সে রাজ্যের প্রতি নতুন ট্রেন বা লাইনের ঝুলি উপর করে দিতে দেখা গিয়েছে সংশ্লিষ্ট রেল মন্ত্রীকে। এবার রেল বাজেট সাধারণ বাজেটের সঙ্গে মিশে যাওয়ায় একের পর এক ট্রেনের ঘোষণা কিংবা টেবিল চাপড়ে হাততালির সেই চিরাচরিত ছবি দেখা যায়নি। যদিও সূত্রের খবর পশ্চিমবঙ্গের রেল প্রকল্পগুলির জন্য প্রায় 2,500 কোটি টাকা বরাদ্দ বেড়েছে। ওয়েস্ট বেঙ্গল এবছর মানে আগামী বছর 6,336 কোটি টাকা দেওয়া হয়েছে। এবছর থেকে যদি আপনি কম্পেয়ার করুন তো ওয়েস্ট বেঙ্গলকে 295% বেশি টাকা দেওয়া হয়েছে। রেল বাজেটে ঘোষণা করা হয়েছে 25টি রেল স্টেশনকে আরও উন্নত করা হবে, 70টি রেল প্রকল্পের সম্প্রসারণ হবে, 3,500 কিলোমিটার নতুন রেল লাইন পাতা হবে, যাত্রীদের SMS এর ভিত্তিতে রেল কামরা পরিচ্ছন্ন করার ব্যবস্থা আরও জোরদার করা হবে, নতুন মেট্রো রেল নীতি আনা হবে। কিন্তু বিশেষজ্ঞ মহলে প্রশ্ন একটাই, এইসব প্রকল্পের জন্য রেল টাকা জোগাড় করবে কোথা থেকে? এই যদি আর্থিক অবস্থা হয় তাহলে বুলেট ট্রেনের স্বপ্নেরই বা কি হবে? এবিপি আনন্দ। সুভাষবাবু, কোনো সন্দেহ নেই যে খুব স্কেচি এবং ব্রেকআপও নেই, কিন্তু এই যে পশ্চিমবঙ্গে বরাদ্দ বাড়ল 2,516 কোটি টাকা, এতে আখেরে এ রাজ্যের প্রকল্পগুলোর ক্ষেত্রে কোনো সাহায্য হবে? এই মুহূর্তে তো সেটা খুব বলা মুশকিল, কারণ এই 2,500 কোটি টাকা জেনারেল ম্যানেজার পূর্ব রেলের দাবি অনুযায়ী এটা কোন কোন প্রকল্পে বেড়েছে, সেই প্রকল্পগুলো অ্যাট অল ফিজিবল কিনা সেইগুলো না পুরো ডিটেল অ্যানালিসিস করলে এই মুহূর্তে বলা মুশকিল। তবে বাজেট নিয়ে আপনারা যেগুলো দেখিয়েছেন এইগুলো নিয়ে আমি মন্তব্য করতে চাই না, কারণ আমার নিজের মতে রেল বাজেটের এইগুলো অত্যন্ত ইনসিগনিফিক্যান্ট পার্ট। যেটা আমার নিজের মতে রেল বাজেটে যেটা থাকা উচিত ছিল সেটা হচ্ছে রেল বাজেটটা একটা ব্যয় এবং আয়ের একটা সমঝোতা করে একটা সালতামামি হিসেব। এই বাজেটে তো গত বছর কত আপনার লক্ষ্যমাত্রা ছিল সেই তুলনায় কত ইনকাম হবার সম্ভাবনা আছে তার সম্বন্ধে কোনো
কোনো কিছু উল্লেখ করা হয়নি এবছর। মানে ধরুন একটা তো বড় গ্যাপ, আমি যদি ফিগারটা দিই 1,31,000 কোটি রেলে বরাদ্দ করা হয়েছে, অর্থমন্ত্রক তার মধ্যে মাত্র 55,000 কোটি, মানে 1/3। 1,31,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে খালি প্ল্যান হেডে, খালি প্ল্যান হেডে। সেক্ষেত্রে 55,000 কোটি টাকা ওরা দেবে, কিন্তু রেভিনিউ বাকি টাকাটা কোথা থেকে আসবে? রেলওয়ের বর্তমান যে পরিস্থিতি, এবছর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 15,000 কোটি টাকা কম ইনকাম হবে। সেক্ষেত্রে রেলওয়ের নিজের ফান্ড থেকে যদি দিতে হয়, আমার মনে হয় বাজার থেকে বড় করা ছাড়া কোনো রাস্তা নেই। কারণ বাজার থেকে বড় করলে এই তার যে ইন্টারেস্ট বার্ডেনটা সেটা ভবিষ্যতে ট্রান্সফার করা হবে। কারণ এই মুহূর্তে তো কেউ চাইবে না এখনই হবে, এখনই করা হোক, মানে এখনই শোধ দেওয়া শুরু করা হোক। এইটা তার মানে ফিউচারে আমাদের এক্সপেন্ডিচার বাড়ার একটা রাস্তা হয়ে যাচ্ছে ওখানে। কিন্তু আমি তার চেয়েও যেটা আমার মানে প্রাক্তন রেলকর্তা হিসেবে আমার কাছে ওয়ারিড অত্যন্ত বিষয়, আমি যেটা আপনি যেটা বললেন 1,31,000 কোটি টাকা এবছর প্ল্যান হেডে স্যাংশন করা হয়েছে। গত বছর এই বরাদ্দটা ছিল 1,21,00,000 টাকা। তার মানে এক বছরে মাত্র 10,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। ইনফ্লেশনারি ফ্যাক্টর যদি আমি বাদ দিই তাহলে তো বৃদ্ধির পরিমাণ অত্যন্ত কম। যদি যে স্বপ্নটা আমরা দেখছিলাম যে এই সরকার ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন আসবে, সেই বিশাল পরিবর্তনের তো বিন্দুমাত্র লক্ষণ আমি দেখতে পেলাম না। এখন পরিবহন ক্ষেত্র অবশ্য খালি রেলওয়ে নয়, রেলওয়েতে আমার যা মনে হলো তাতে রেলওয়ের চেয়ে রোড সেক্টরের ইম্পর্টেন্স বোধহয় বেশি হয়ে যাচ্ছে। কারণ রোড সেক্টরের ইনভেস্টমেন্টের পরিমাণ অনেক বেশি, সেই তুলনায় রেলের ইনভেস্টমেন্টটা বলা হচ্ছে রেল থেকে করুক। রেলের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ এবং রেলের অদূর ভবিষ্যতে রেলের পণ্য পরিবহন বাড়ার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখছি না। কারণ রেলওয়ের দুটো মেইন ট্রাফিক, একটা হচ্ছে এক্সপোর্ট অফ আয়রন ওর আর একটা হচ্ছে ইম্পোর্ট অফ কোল। এই দুটোতে ইমিডিয়েটলি বাড়ানোর কোনো সম্ভাবনা আমি দেখছি না। 2 নম্বর, ডিজেলের দাম পরপর 2 বছর কমার পরে এবছর আবার ঊর্ধ্বমুখী, তার মানে খরচ বাড়বে আরো। এবং আমাদের যে জিডিপিটা বাড়ে, জিডিপিটা যেটা বাড়ে সেটা কিন্তু সার্ভিস সেক্টরটা ইনক্লুড করে। সার্ভিস সেক্টরে জিডিপি বাড়ানোর কোনো এফেক্ট, যেহেতু রেলওয়ে একটা সেকেন্ডারি ডিমান্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে সার্ভিস সেক্টরের জিডিপি বাড়ুক না বাড়ুক রেলের পরিবহনের উপর সেটার কোনো এফেক্ট পড়ে না। পড়বে খালি মাইনিং সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের বাড়ানো। ম্যানুফ্যাকচারিং সেক্টরে এবছর অর্থমন্ত্রীর হিসাব অনুযায়ী 4.1% বাড়ার সম্ভাবনা। 4.1% বাড়লে রেলওয়ের পণ্য পরিবহন তো তার চেয়ে বেশি হবে না। সেই জন্যে রেলের ইমিডিয়েটলি খুব একটা কিছু সম্ভাবনা নেই। আর যাত্রী ভাড়ার কথা বলছেন, যাত্রী ভাড়াতে এবছরের ইনকাম যেটা মোটামুটি হবে বলে মনে করা হচ্ছে সেটা হচ্ছে 45,000 কোটি টাকা। 45,000 কোটি টাকায় আপনি কতটা বাড়াতে পারেন? ভারতবর্ষের প্র্যাকটিক্যাল পরিস্থিতিতে আপনি 10% 15% বাড়াতে পারেন। 10% 15% বাড়ালে কত টাকা ইনকাম হবে? 4,000 থেকে 6,000 কোটি টাকা। যেখানে আপনি বলছেন ইনফ্রাস্ট্রাকচারের ডিমান্ড অনেক বেশি, তাহলে এই 4,000 কোটি টাকা বা 6,000 কোটি টাকা তো পিনাটস। এই টাকাটা জোগাড় না করতে পারলে আমার মনে হয় রেল সম্বন্ধে স্বপ্ন দেখানো হয়েছিল রেলওয়ে একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচারে চীনের রেলের কাছাকাছি চলে যাবে, সেইটা আমার মনে হয় অধরাই থেকে যাবে এবং ওই বিজনেস অ্যাজ ইউজুয়াল অ্যাপ্রোচটা হবে, বিজনেস অ্যাজ ইউজুয়াল অ্যাপ্রোচ হবে। প্রকাশ মিশ্র হাত তুলছেন। যে অর্থমন্ত্রী অরুণ জেটলিকে যখন জিজ্ঞেস করা হলো আজকে পরবর্তীতে প্রেস কনফারেন্সে যে এই 55,000 কোটি টাকার ব্যবস্থাটা কেন্দ্রীয় সরকার করছে, বাদ বাকি কোথায় থেকে আসবে, উনি সেই প্রশ্নের কিন্তু তখন উত্তর দিতে পারেননি। হয়তো একটা কিছু উত্তর রয়েছে কিন্তু এটা খুব কম। সেকেন্ডলি একটা খেয়াল করে দেখুন যে রেলওয়ে সেফটির কথা আমরা সবাই বলছি, কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকারের অদক্ষতার জন্যই আজকে 1,42,000 পোস্ট রেলওয়ে সেফটি ডিপার্টমেন্টে ভ্যাকেন্ট রয়েছে। এই সরকার সেগুলিকে ফিল ইন করতে পারছে না। আমি বলছি কার অদক্ষতা জানি না, কিন্তু একটা জিনিস মানতে হবে, জবে থেকে আমার অন্তত জ্ঞান হয়েছে প্রত্যেক রেলমন্ত্রী প্রতি বছর বাজেটে বলেন যে আনম্যান লেভেল ক্রসিং, এখন লক্ষ্যমাত্রা বলা হচ্ছে 2020। এ তো ঠাকুরমার ঝুলির গল্প হয়ে গেছে প্রত্যেক বছর। আমি রেল বাজেট খুলে দেখিয়ে দিতে পারি। সুখেন্দু শেখর রায় কিছু বলছেন। হ্যাঁ, রেল বাজেট আমি দুটো কথা বলতে যাচ্ছি রেল নিয়ে। প্রথমত হচ্ছে যে অনেকগুলো হবে শুনলাম বাজেটে, শুধু আর দুটো হবে বলা হয়নি। একটা হচ্ছে যাত্রী সুরক্ষা বিঘ্নিত হবে,
রেল সার্বিকভাবে রুগ্ন হবে এবং বেসরকারীকরণের পথ প্রশস্ত হবে, এটা বলা হয়নি। দ্বিতীয়ত, এই যে মেট্রো রেলের সঙ্গে জুড়ে দিয়ে বলছে রাজ্যগুলোকেও টাকা দিতে হবে, সংবিধান সংশোধন না করে এই ধরনের কথা বলাটাই সংবিধান বিরোধী। বাজেটের মধ্যে এটা আনছেন কি করে? রেল তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, সংবিধান অনুযায়ী রেল এবং টেলিকমিউনিকেশন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। ফাইন, অসাংবিধানিক স্পষ্ট বলছেন শুভেন্দু শেখর রায়। শ্রমিক ভট্টাচার্য, দীর্ঘদিন তাদের দলও দায়িত্বে ছিল, তাদের দলের যিনি সম্মানীয় সাংসদ তিনিই বলেছেন যে রেল এখন বর্তমানে কোমায় আছে। তা আমরা রেল দুর্ঘটনার কথা শুনেছিলাম সুখেন্দুদের পার্টি যখন ক্ষমতায় ছিল, রেল বাজেট দুর্ঘটনা, রেল দুর্ঘটনাগুলি তো বেড়ে যাচ্ছে, তাই না? রেল বাজেট দুর্ঘটনা বেড়েছে, সেটা তো দায়িত্ব নিতে হবে। রেল ব্যবস্থা আমি অন্য একটু কনটেক্সটে এটা বলবো বলে ভেবেছিলাম, যে সেক্টর থেকে আমি এসেছি, আমার তো বলা উচিত। সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা ভবিষ্যতে কি দেখতে পাচ্ছি। একটা দেশ অর্থনৈতিকভাবে সফল একটি দেশ, আয় বৃদ্ধির পথে সেখানে শিক্ষা এগিয়ে যাচ্ছে, যেখানে শিক্ষা এবং উচ্চশিক্ষার মান তলানিতে, সবাই শিক্ষার উৎকর্ষের জন্য দেশ ছেড়ে চলে গিয়েছেন, আর যারা এখানে থাকবেন তাদের অন্তত 40% শিশু অপুষ্টিতে ভুগছে। প্রশ্ন হচ্ছে, আমার যে ইউজিসি পিএইচডি ফেলো 1 বছর টাকা পায়নি ফেলোশিপের, সরকার উচ্চশিক্ষা সম্পর্কে তাদের কোনো রকম সেখানে ইন্টারেস্ট নেই, কারণ ইউজিসিতে টাকা বরাদ্দ করে তারা সেই টাকা খরচা করছেন, মানে নেই। আমি ইউজিসি চেয়ারম্যানের সাথে কথা বলেছি। সুতরাং প্রশ্ন হচ্ছে যে সরকার কোনটা চান? সরকার কি চান একজন অত্যন্ত অর্থনৈতিকভাবে সফল একটি দেশে শুধু স্বল্প শিক্ষিত, অশিক্ষিত এবং অপুষ্টিতে ভোগা মানুষজন প্রায়োরিটিজ নিয়ে প্রশ্ন করছেন সুগত মাজিদ? আমি শেষে আপনার কাছে আসবো চন্দ্রশেখর বাবু, তার কারণ প্রচুর নিউজ রুমে টেলিফোন আসছে। একটা কথা জানতে চাই যে এই বাজেটের পরবর্তী সময় ফিক্সড ডিপোজিট যেখানে আছে, সেখানে বহু সিনিয়র সিটিজেন যার উপর ডিপেন্ড করে আছেন, সুদের হার কি আরও কমার সম্ভাবনা আছে? হ্যাঁ, যেভাবে মানে এটা তো একটা ব্যালেন্সের ব্যাপার। ব্যাংক একটা ব্যালেন্স করে ডিপোজিটারকে ইন্টারেস্ট দেয়, আর যাকে লোন দেয় বড়োয়ারের কাছ থেকে তার ইন্টারেস্ট আর্ন করে। তো যখন এটা ইমব্যালেন্স হয়, মানে ক্রেডিট ডিমান্ড যখন কমে যায়, তখন ডিপোজিটারের টাকা তো গিয়ে ফেরত দেওয়া যায় না ইচ্ছে করে, তার টাকাটারও ইন্টারেস্ট দিতে হয়। তখন অটোমেটিক্যালি ব্যাংক তখন ব্যালেন্স করার জন্য ওই ডিপোজিটারের ইন্টারেস্টটা কমাতে বাধ্য হয়। তো এই ব্যালেন্স করার জন্য এখন যে সামনে দেখা যাচ্ছে ক্রেডিটের গ্রোথটা, তাতে এবং যে ক্যাশ ফ্লোটা এসছে ব্যাংকে, যে ডিমনিটাইজেশন হোক বা এমনি মানুষের ইচ্ছাও প্রকাশ করেছে ব্যাংকে টাকা রাখা, তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ইন্টারেস্ট রেটটা ফার্দার আবার একটু কমবে। একটু যদি দেখেন যে আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংক যদি যখন ডিপোজিটারের থেকে টাকা নেয় লেন্ডিং ছাড়া, তারপরে সে অ্যাক্সেস টাকাটা রাখে জিসেকে, জিসেকের ইন্টারেস্ট রেট এখন 6 to 6.25, এর উপরে 7.25% দাঁড়িয়ে যায় এই SLR CRR কস্ট। তো যে কোনো ব্যাংক যদি ও 6%-এর নিচে ডিপোজিট না তুলতে পারে, তাহলে লেন্ডিং যদি না করতে পারে, তাহলে ব্যাংক লসে চলে যাবে। তো সেই ক্ষেত্রে যে আগামীতে যেরকম ট্রেন্ডটা দেখা যাচ্ছে, ডিপোজিট রেটটা একটু কমবে। আবার আরেকটা আশঙ্কার কথা নিঃসন্দেহে মধ্যবিত্তের কাছে আমি দ্রুত আপনাদের দেখাতে চাইব, ঠিক যে প্রশ্ন দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, যে যেখানে পৃথিবীর প্রথম বিশ্বের অধিকাংশ দেশে বাজেট শুধুমাত্র একটা আয় ব্যয়ের হিসেব, তার জায়গায় এই ভোটমুখী, এই স্লোগানমুখী আনুষ্ঠানিকতার কি খুব বেশি প্রয়োজন? বিশেষ করে আপনাদের এবার দেখাবো যে যেভাবে এই বাজেট তৈরি হয়, তাতে হঠাৎ মনে হয় যে কোনো গুপ্তচর সংস্থার কার্যবিবরণীর তৈরি হচ্ছে, কিংবা কোনো সার্জিক্যাল স্ট্রাইকের গোপন প্ল্যানিং। ঠিক কিভাবে কত সংখ্যক মানুষ এই বাজেট তৈরির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, এই অত্যন্ত চিত্তাকর্ষক প্যাকেজটি আপনাদের তাই দেখাবে। এবারের বাজেট উৎসব শেষ, এখন তা নিয়ে কাটাছেঁড়া চলছে। বাজেটকে উৎসব বলা এই কারণে যে ভারতে বাজেট ঘিরে যে আয়োজন হয় তা কোনো অংশে কোনো বড় অনুষ্ঠানের চেয়ে কম নয়। আর গোপনীয়তা নিরিখে যে কড়াকড়ি ভারতে বাজেট নিয়ে করা হয়, তা প্রথম বিশ্বের কোনো দেশেই দেখা যায় না। বিশ্বের সবচেয়ে ধনী দেশ আমেরিকা হোক, কিংবা আর্থিক মাপকাঠিতে দ্রুত বেগে ওপরে উঠে আসা জাপান, সেখানে বাজেট নিয়ে এত ঢাক ঢাক গুড়গুড় হয় না। জাপানে তো বাজেট পেশের আগে বেশ কিছুদিন ধরে তা নিয়ে খোলামেলা আলোচনা হয়। আমেরিকায় তো বাজেট নিছকই আয় ব্যয়ের একটা হিসেব মাত্র, কিন্তু ভারতে সম্পূর্ণ উল্টো। প্রথামাফিক বাজেট ছাপার প্রক্রিয়া শুরুর আগে অর্থমন্ত্রকে হালুয়া তৈরির অনুষ্ঠান হয়, যেখানে খুন্তি হাতে দেখা যায় খোদ অর্থমন্ত্রীকে। তারপর বাটি করে তা দেওয়া হয় মন্ত্রকের আধিকারিকদের।
তারপর থেকে শুরু হয় চূড়ান্ত গোপনীয়তা। অনেকে কটাক্ষের সুরে বলছেন বাজেট গোপনীয়তা দেখে মনে হতে পারে যেন পরমাণু বোমা তৈরি হচ্ছে। বাজেটের সঙ্গে যুক্ত অর্থ মন্ত্রকের পদস্থ কর্তা, বিশেষজ্ঞ, প্রিন্টিং টেকনিশিয়ানস, স্টেনোগ্রাফারদের নর্থ ব্লকের বেসমেন্টে রেখে দেওয়া হয়। এক সপ্তাহ বাইরের জগতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না, পরিবারের সঙ্গেও তারা যোগাযোগ রাখতে পারেন না। শুধুমাত্র অর্থমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে পারেন। গোয়েন্দা সংস্থা আইবির একটি টিম কড়া নজর রাখে। বাজেট তৈরির সঙ্গে যুক্ত স্টেনোগ্রাফারদের কম্পিউটার এনআইসি সার্ভার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যাতে তথ্য বাইরে বেরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা না থাকে। নর্থ ব্লক সংলগ্ন এলাকায় বসানো হয় শক্তিশালী মোবাইল ফোন জ্যামার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছাড়া শুধুমাত্র গোয়েন্দা সংস্থা আইবির প্রধান মাঝে মধ্যে বাজেট ছাপার জায়গায় অতর্কিতে হানা দিতে পারেন বলে সূত্রের খবর। কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে বাজেটের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নির্দিষ্ট কোনো নম্বরে তাদের পরিবারের জন্য মেসেজ দিতে পারেন, কিন্তু তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন না। বাজেট প্রস্তুত করার টিম যতই বড় হোক না কেন, আসলে হিসেবের কাগজ দেখতে পান একজনই। এই দায়িত্ব দেওয়া হয় অর্থমন্ত্রকের একজন যুগ্ম সচিবের হাতে। বাজেটের মূল যে তথ্য তা এই নথিতে থাকে। দেশের গোটা আর্থিক পরিকল্পনার হিসেব নিকেশ থাকে ওই ব্লু শিটে। তিনি এই দায়িত্ব অন্য কারো হাতে দিতে পারেন না। বাজেট সংসদে পেশ না হওয়া পর্যন্ত অফিসারদের বন্দি দশা চলে। বাজেট পেশ শেষ হলে প্রস্তুতি পর্বে পাতাল ঘরে বন্দি থাকা অর্থমন্ত্রকের অফিসার ও কর্মীরা বাড়ি ফিরতে পারেন। কিন্তু বাজেট নিয়ে এত গোপনীয়তা বজায় রাখা কেন? বাজেট নিয়ে এত সাজু সাজু রবেরই বা কি আছে? বিশ্বের বহু উন্নত দেশে বাজেট নিছকই আয় ব্যয়ের একটা হিসেব মাত্র। সেখানে ভারতে এত গোপনীয়তা, এত রাজনৈতিক তাৎপর্য খোঁজা, এত তরজা কিসের? প্রশ্ন বহু অর্থনীতিবিদদের। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক। ভালো আপনার, ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। ডাফ এন্ড ডাট সম্পাদিত গ্রামার কোশ্চেন বাঞ্চ মানেই তুলসী প্রকাশনী। রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন।